সহিংসতার জেরে গোপালগঞ্জে চলছে কারফিউ, থমথমে শহর। সেনা বিজিবির সঙ্গে নৌবাহিনীর টহল, গ্রেফতার ২০। হামলায় জড়িত কাউকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি পুলিশের। আমরা এ পর্যন্ত প্রায় ২০ জনের মতো আটক করেছি। শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য যা যা করণীয় আমরা ব্যবস্থা নেব। কোনো সন্ত্রাসীকে, দোষীকে আমরা বিন্দু মতো ছাড় দিব না। এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা এখন ফরিদপুরে। নিরাপত্তার শঙ্কা নিয়ে জানালেন পুলিশ সুপার। পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছি। কোনো কিছু ঘটলেও কেউ পার পেয়ে যাবে এরকম কোনো সম্ভাবনা নাই। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক এবং আমি আফরোজা মৌটুসী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। গোপালগঞ্জে এনসিপির ওপর হামলা, নির্বাচন বানচালে ষড়যন্ত্রের অংশ বলছে বিএনপি। আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ জামায়াতের। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় কাল বগুড়ায় বাড়িতে ঢুকে কিশোরীকে ছুরিকাঘাত, বাধা দেয় দাদি ও ভাবিকে গলা কেটে হত্যা। গ্রেফতারের পর অভিযুক্ত যুবকের দায় স্বীকার। কোর্টের সামনে বসে রয়েছি বিচারের অপেক্ষা। বিচার পেতেই বছরের পর বছর আদালতে ধর্ণা, সাক্ষী হাজির না করার ধীরগতি, প্রভাব খাটিয়ে পার পায় অপরাধী। পুলিশের মানসিকতা পরিবর্তনের আহ্বান আইনজীবীর। কয়েক দশকের পুরানো শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজ, আমদানি বাড়লেও বাড়েনি পরিসর। রোদ বৃষ্টিতে নষ্ট হয় পণ্য। তৃতীয় টার্মিনাল চালু হলে সংকট কমার আশা। প্রতিষ্ঠান সবই বন্ধ, এটা আমাদের সবারই। সড়কে থাকা ইট, পাটকেল, তোরণ গেট, ব্যানার, ফেস্টুন ও ফেলে রাখা গাছ সহ ধ্বংসস্তূপ সরানো হচ্ছে। এদিকে জেলা কারাগারে হামলার পর নিরাপত্তায় রয়েছেন সেনা ও বিজিবি সদস্যরা। সঙ্গে সারা শহর টহল দিচ্ছেন নৌবাহিনী সহ নানা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। কারাগার পরিদর্শন শেষে অতিরিক্ত কারা পরিদর্শক জানান, নতুন করে হামলার শঙ্কা নেই। গতকালকে সিচুয়েশন অনুযায়ী তো আজকে আমরা সেভাবে প্রিপেয়ার্ড আছি। যদি কোনো কিছু আসে বা কোনো কিছু আমরা ওরকম টের পাই, তাহলে অবশ্যই আমরা ক্যাপাবল। পুলিশেরও দিনকে টহল আছে এখানে। সুতরাং গতকালকের চেয়ে আজকের পরিস্থিতি অনেক বেটার এবং আশা করি আমরা এই জিনিসটাকে কাটিয়ে উঠতে পেরেছি এবং ভবিষ্যতে আমরা আরো সতর্ক থাকব। হামলায় জড়িত অভিযোগে অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না জানিয়ে ঢাকা রেঞ্জের ডিআইজি বলেছেন, যথাযথভাবে কেউ দায়িত্ব পালন না করে থাকলে তদন্ত করে আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ তো সবসময় শান্তি শৃঙ্খলার পক্ষে, জনগণের জনবান্ধব পুলিশ হিসাবে তারা শান্তি শৃঙ্খলা নিরাপত্তা রক্ষায় সবসময় সদা প্রস্তুত। আমরা এই যে ঘটনা ঘটলো এর জন্য শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য যা যা করণীয় আমরা ব্যবস্থা নেব। কোনো সন্ত্রাসীকে, দোষীকে আমরা বিন্দু মতো ছাড় দেব না। গতকাল এনসিপির সমাবেশে দফায় দফায় হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। ভাঙচুর চালানো হয় জেলা কারাগারেও। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস এবং সাউন্ড গ্রেনেড ব্যবহার করে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। সংঘর্ষে 4 জনের মৃত্যু হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্ধ্যা 6টা পর্যন্ত 22 ঘন্টার কারফিউ জারি করা হয়। গতকালের পরিস্থিতির পর এখনও সেনাবাহিনীর এপিসি গোপালগঞ্জের সড়কে। সঙ্গে আছে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর টহল। কিছুক্ষণ পরপর সেই টহল আমাদের চোখে পড়েছে। এর বাইরেও সাধারণ মানুষরা বেরিয়েছেন নিজেদের জরুরি কাজে। এর মধ্যেও যারা বেরিয়েছেন নিজেদের পেটের দায়ে, তাদের মধ্যেও রয়েছে আতঙ্ক। আর দোকানপাট এখনও বন্ধ প্রায় সব জায়গায়। গোপালগঞ্জের পুরনো লঞ্চঘাট এলাকা থেকে আল আমিন তুষার, সময় সংবাদ। গোপালগঞ্জের সবশেষ পরিস্থিতি জানবো এই মুহূর্তে। পুরো পার্ক এলাকায় আছেন সহকর্মী আল আমিন তুষার। সরাসরি যাব তার কাছে। তুষার, আমার পেছনে যেই সেতুটি দেখা যাচ্ছে, ছোট্ট সেতুর মতো, সেটি দিয়েই কিন্তু এই যে মঞ্চে, মূল মঞ্চে কিন্তু যারা হামলাকারীরা রয়েছিলেন, অর্থাৎ আওয়ামী সমর্থকরা যারা এবং ছাত্রলীগের যারা সমর্থকরা রয়েছিলেন, তারা কিন্তু চলে আসেন এবং সেখানে আসলে হামলাটা করেন। এবং তার পরবর্তীতেই কিন্তু পুরো পরিস্থিতি যেমনটা হয়েছিল সেটা কিন্তু আমরা দেখেছি। এইখান থেকে আসার পরবর্তী সময় আমরা তারা হামলা করার পরে প্রথম দফায় যখন হামলাটা হয়, তার পরবর্তীতে পুলিশ আবার কিন্তু তাদের প্রতিরোধ গড়ে তোলে। পরবর্তী সময়ে কিন্তু আবারও সেই হামলা আমরা দেখেছি এবং এইখানকার যে মূল মঞ্চ যেখানে আসলে তৈরি করা হয়েছিল সেখানকার এখনকার পরিস্থিতি যদি আমি বলি, এখানে যেই ধ্বংসলীলা চালানো হয়েছিল সেগুলো কিন্তু এখন অনেকটাই পরিষ্কার করা হয়েছে। যেই চেয়ারগুলো ছিল, যে বাঁশগুলো দিয়ে আসলে তৈরি করা হয়েছিল মঞ্চের আশপাশের জায়গাগুলো, সেগুলো কিন্তু এখন এক সাইড করে রাখা হয়েছে। যদিও এখনও মূল
মঞ্চের যেই ধ্বংস, যে মূল মঞ্চের যে পুড়ে যাওয়া জায়গা, সেগুলো কিন্তু এখনও আমরা দেখতে পাচ্ছি। মঞ্চটি স্থায়ী মঞ্চ হবার কারণে কিন্তু সেটি এখনও দাঁড়িয়ে আছে, কিন্তু যেভাবে পোড়ানো হয়েছিল সেই জায়গা থেকে কোনো ঝামেলা বা এই ধরনের পরিস্থিতিগুলো যেন না হয়। এবং সেই জায়গা থেকে আমরা দেখেছি যে যেই গলিত যে অংশগুলো সেগুলোও কিন্তু আমরা এখানে পড়ে থাকতে দেখছি। এবং চেয়ার যে পুড়েছে, যে প্লাস্টিকের চেয়ারগুলো, সেগুলো কিন্তু আমরা এখানে দেখেছি। তো এর বাইরেও পুরো এলাকাটা আসলে কিন্তু এখনও থমথমে অবস্থা বিরাজ করছে, তবে অনেকটাই স্বাভাবিক হবার পথে বলেই মনে হচ্ছে। তো এই ছিল এখনো পর্যন্ত আমার কাছে গোপালগঞ্জ থেকে সবশেষ তথ্য। গোপালগঞ্জ থেকে আলামিন তুষার। ফরিদপুরে এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা শুরু হয়েছে, সেখানে আছেন সহকর্মী মাসুদুর রহমান। সরাসরি যাচ্ছে তার কাছে। পদযাত্রাটি মাত্রই শুরু হয়েছে এবং সার্কিট হাউসের গেট থেকে বের হয়ে সামনে যে জেলা প্রশাসকের কার্যালয়, এটির সামনে এখন আছে। এর আগে গাড়িবহর নাহিদ ইসলাম এবং সার্জিস আলম সহ সিনিয়র নেতারা 1:30টার দিকে সার্কিট হাউসে এসে পৌঁছায় এবং এখানে আসার পর তারা কিছু সময় বিশ্রামের পর এখানকার যারা নেতাকর্মীরা ছিল সবাই একসাথে হয়ে মিছিল শুরু করে এবং সেই মিছিলটি এখন আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তারা আজকে এখান থেকে ডিসি অফিস হয়ে জেলা কারাগারের সামনে দিয়ে তারা এই পদযাত্রাটি এগিয়ে নিয়ে যাবে। তারা এখন পর্যন্ত তাদের যে রুট, সেই রুট অনুযায়ী প্রায় 2 কিলোমিটার সড়ক তারা প্রদক্ষিণ করবে। করে জনতার মোড় একটি স্টেজ করা হয়েছে, সেই স্টেজে গিয়ে তারা তাদের এই পদযাত্রাটি শেষ করে পথসভা করবে সেখানে। এবং সেখানেই ফরিদপুরবাসীর উদ্দেশ্যে তাদের নিজেদের দলের পক্ষ থেকে কি ধরনের আশ্বাস রয়েছে, তাদের দল যেহেতু নির্বাচনে অংশ নিচ্ছে সে কারণে তাদের যে প্রতিশ্রুতিগুলো সেগুলো তারা সেখানে তুলে ধরবেন এবং এর মাধ্যমে ফরিদপুরবাসীরও এই যে পদযাত্রাটি হবে সেই পদযাত্রায় ফরিদপুরবাসীর সাথে তারা কথা বলবেন। ফরিদপুরবাসী যদি তাদের কোনো দাবি দেওয়া থাকে বা তাদের প্রত্যাশা থাকে সেগুলো তারা শুনবেন এবং সে অনুযায়ী তাদের যে বক্তব্য সেটি তারা তুলে ধরার চেষ্টা করবেন। এছাড়াও আমরা যেটি জেনেছি যে এই যে আজকের এই কর্মসূচি ঘিরে গোপালগঞ্জের ঘটনার পর আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা দেখেছি সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার জন্য তাদের যতটুকু ব্যবস্থা নেওয়া দরকার তারা সেটি নিয়েছে। 550 পুলিশ সদস্য এই যে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে তারা মোতায়েন ছিল, এখনো আছে এবং পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর টহল দেখেছি। বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় সেনাবাহিনী অবস্থান নিয়েছে, কোস্টগার্ড অবস্থান নিয়েছে, র্যাব অবস্থান নিয়েছে। কোনোভাবেই কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই বিষয়টি তারা নিশ্চিত করার জন্য চেষ্টা করা হয়েছে। আমরা এখানে অনেক সিনিয়র নেতারা সবাই আসলে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন। তাসনিম জারাকে আমরা দেখছি, তিনিও আছেন, তাদের উদ্দেশ্যে তিনি তার অবস্থান নিশ্চিত করছেন। এছাড়াও আরও যারা আছেন এখানে নাহিদ ইসলামকে দেখা যাচ্ছে, সার্জিস আলম, সবাই আসলে তাদের যে পথসভা সেই পথসভায় তাদের যে কার্যক্রমগুলো করা দরকার সেগুলি তারা করার চেষ্টা করছেন। এর আগে তারা মাগুরা হয়ে এখানে এসেছেন, গোপালগঞ্জের ঘটনার পর তারা খুলনায় অবস্থান করেছিলেন এবং তারা এখানে এসেছেন এবং এখান থেকে তারা পরবর্তীতে তাদের কর্মসূচি সেটি তারা রাজবাড়িতে ঘোষণা করেছেন। তারা একই পদযাত্রা করবেন এবং পথসভায় তারা বক্তব্য রাখবেন। আর এর পরবর্তীতে আজকে মানিকগঞ্জে যাবেন, মানিকগঞ্জে গিয়ে সেখানেও তারা পথসভা করবেন রাতে এবং সেখানে পথসভা শেষে সেখানেও তারা বক্তব্য রাখবেন। এবং এর পরবর্তীতে আমরা যেটি শুনতে পেয়েছি যে আজকের মতো মানিকগঞ্জ থেকেই তাদের এই কর্মসূচি শেষ করে তারা মুন্সিগঞ্জের উদ্দেশ্যে রওনা হবেন এবং আগামীকাল তারা মুন্সিগঞ্জে পথসভা করবেন। তো তাদের যেই বিষয়গুলো বারবার সামনে আনার চেষ্টা করেছেন যে ফরিদপুরে যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে সে কারণে আইন শৃঙ্খলা বাহিনীকেও তারা চেষ্টা করেছেন। সার্জিস আলমকে দেখছি তিনি নেতাকর্মীদের সামনে থেকে সরিয়ে দিচ্ছেন, তার সাথে যদি একটু কথা বলার চেষ্টা করি যে সার্জিস ফরিদপুরের উদ্দেশ্যে আসলে এখন তারা
গণমাধ্যমের সাথে কথা বলতে চাচ্ছে না, তারা পদযাত্রা শেষে কথা বলবে। এখানে আরও যারা আছেন অনেক নারী নেতৃবৃন্দকে আমরা দেখছি, যারা ফরিদপুরের কেন্দ্রীয় সমন্বয়ককে আমরা দেখছি তিনি আছেন। এছাড়াও ফরিদপুরের যে কমিটিতে আরও যারা নারী নেতৃবৃন্দ আছেন তাদেরকে সামনে রাখা হয়েছে পদযাত্রা, এবং আস্তে আস্তে তারা পদযাত্রাটি সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এখানে আরেকটি বিষয় যেটি জানানোর প্রয়োজন মনে করছি যে এই যে কেন্দ্রীয় সমন্বয়করা সবাই বারবার একটি বিষয় বলেছেন গতকালকে, যে আইন শৃঙ্খলা বাহিনীর আসলে কি করবে। তবে আইন শৃঙ্খলা বাহিনী যেটি জানিয়েছে যে গোপালগঞ্জের ঘটনা থেকে তারা শিক্ষা নিয়েই তারা আজকের আইন শৃঙ্খলা পরিস্থিতি তারা সাজিয়েছে। সে কারণেই তারা গতকাল রাত থেকেই সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে, এবং সেই সাঁড়াশি অভিযানে তারা বেশ কয়েকজন ওয়ারেন্টধারী আসামিদেরকেও তারা গ্রেপ্তার করেছে, এবং সেই সাথে সেই কারণে আজকে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। সবাইকে আমরা দেখতে পাচ্ছি পদযাত্রায়, তারা তাদের মতো করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা দেখছি নাসিরউদ্দিন পাটোয়ারিকে স্লোগান দিতে, তারা স্লোগান দিচ্ছেন। তিনি তবে সবার সাথে আমরা কথা বলার চেষ্টা করলাম, তারা যেটি বললো যে একেবারে পথসভায় গিয়েই তারা শেষ করবে, তাদের পথসভা শেষ করে তারা তাদের বক্তব্য দিবেন। তো এভাবে আস্তে আস্তে এই যে ফরিদপুরের পদযাত্রা সেটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এই ছিল আসলে আমার কাছে ফরিদপুরের পদযাত্রা থেকে সর্বশেষ তথ্য। এনসিপির পদযাত্রার খবর জানছিলাম ফরিদপুর থেকে। নির্বাচন বানচালে ষড়যন্ত্রের অংশ হিসেবে গোপালগঞ্জে এনসিপির উপর হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে বিএনপি নেতারা। তারা জানান, গণতন্ত্রকে আবারও ভুলুণ্ঠিত করার চক্রান্ত শুরু হয়ে গেছে। আর গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, গোপালগঞ্জে হামলা প্রমাণ করে রাজনৈতিক ঐক্য না থাকলে আবারও পতিত সরকার এবং তার বিদেশি দোসররা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। বৃহস্পতিবার দুপুরে রাজধানী নয়াপল্টনে সাবেক রাষ্ট্রপতি, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি আর অপপ্রচারের প্রতিবাদে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করে কৃষক দল। কর্মসূচিতে যোগ দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। নির্বাচন পেছানো নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, অপপ্রচার চালিয়ে তারেক রহমানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা যাবে না। এই আন্দোলনকে ঐক্যবদ্ধ, সুসংগঠিত এবং ছাত্র জনতার আন্দোলনের কাফেলায় সেখানে যোগ দিয়ে তার শক্তি এবং তার পরিসর বাড়ানোর জন্য নির্দেশকে দিয়েছিলেন 10,000 মাইল দূর থেকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে জাসাসের সভায় যোগ দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। গোপালগঞ্জে এনসিপির উপর হামলা নির্বাচন বানচালে ষড়যন্ত্রের অংশ উল্লেখ করে তিনি বলেন, গণতন্ত্রকে ফের ভুলুণ্ঠিত করার চক্রান্ত চলমান। আপনার সরকারের আমলে যেখানে আইন শৃঙ্খলার অবনতি না হওয়ার জন্য সকল রাজনৈতিক দল আপনাকে সমর্থন করে দিচ্ছে, আপনাকে সাহস যোগাচ্ছে। কি করে কালকে এনসিপির উপরে হামলা হলো, রহস্যটা কোথায়? জনগণ তাই বলা শুরু করেছে, লন্ডনের বৈঠক পর এই দেশে যত একটি নির্বাচিত সরকার না হতে পারে তারই ইঙ্গিত বহন করে। আজকে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। এই ষড়যন্ত্রের পিছনে গতকালকের গোপালগঞ্জের ঘটনা কিছুটা ইঙ্গিত বহন করে। একই দিন দুপুরে ডিআরইউ মিলনায়তনে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে গণতন্ত্র মঞ্চের সংগঠন জেএসডির আলোচনা সভায় যোগ দেন বিভিন্ন দলের নেতারা। তারা বলেন, গোপালগঞ্জে হামলার পর মানুষের মনে প্রশ্ন জেগেছে, ঘোষিত সম্ভাব্য সময়ে নির্বাচন হবে কিনা। রাজনৈতিক ঐক্য না থাকলে আবারও পতিত স্বৈরাচার এবং তার বিদেশি দোসররা মাথাচাড়া দিয়ে উঠবে বলেও মন্তব্য করেন নেতারা। কালকে গোপালগঞ্জে যেটা হলো, এরপরে মানুষ আরো বেশি চিন্তিত হয়ে গেছে, ভোট কি হচ্ছে। এই রাজনৈতিক উত্তরণে আমরা গত অগাস্ট মাস থেকে বলে আসছি যে আমাদের ন্যূনতম জাতীয় ঐক্যমত্য রক্ষা করা দরকার। কেননা আমাদের গণতান্ত্রিক ব্যবস্থায় প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতা থাকবে, কিন্তু প্রতিযোগিতা যদি আমাদের এই মুহূর্তে ন্যূনতম জাতীয় ঐক্যকে ভেঙে ফেলে, তাহলে এর সুযোগ দিবে পতিত ফ্যাসিস্টরা, তাদের বিদেশি দোসররা। অনুশোচনাবিহীন 1 বছর পার হয়েছে, এখনো ক্ষমা প্রার্থনা দূরের কথা, ন্যূনতম কোনো অনুশোচনাও আমরা
আওয়ামী লীগ এবং এদের মধ্যে লক্ষ্য করিনি। আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গোপালগঞ্জের ঘটনা প্রমাণ করে আওয়ামী লীগ এখনো পেশি শক্তির রাজনীতিতেই বিশ্বাস করে। আগামী দিনে তাদের জন্য কোনো জায়গা দেওয়া, তাদের ফিরে আসার জন্য কোনো ধরনের সুযোগ সুবিধা সৃষ্টি করে দেওয়া আমাদের সকলের দায়িত্ব। ঐক্যবদ্ধভাবে এই জায়গাটা আমরা ঐক্যবদ্ধ থাকতে হবে। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। জিয়া পরিবার ও বিএনপিকে নিয়ে অপপ্রচার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে যুবদল। এ সময় দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান সংগঠনটির নেতাকর্মীরা। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির অভিযোগে দেশজুড়ে বিক্ষোভ করেছেন জেলা যুবদল নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকালে ঝালকাঠি শহরের আমতলায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন জেলা যুবদলের নেতাকর্মীরা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। সংক্ষিপ্ত সমাবেশে দেশে শান্তি ফেরাতে দ্রুত নির্বাচনের তাগিদ দেন নেতারা। এদিকে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও দেশের বিরুদ্ধে চলমান ষড়যন্ত্রের প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদল। পরে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পায়রা চত্বরে এসে শেষ হয়। এ সময় বক্তারা জানান, এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, তাই নেতাকর্মীদের ষড়যন্ত্র রুখতে সচেতন থাকার আহ্বান জানান তারা। এদিকে বিক্ষোভ সমাবেশে স্বৈরাচার ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান রাঙামাটি, মানিকগঞ্জ সহ বিভিন্ন জেলার যুবদলের নেতাকর্মীরা। কনক আজাদ, সময় সংবাদ। গোয়েন্দাদের কাছে তথ্য থাকলেও গোপালগঞ্জের ঘটনা এত বড় হবে সে তথ্য ছিল না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সচিবালয়ে তিনি সাংবাদিকদের বলেন, ভবিষ্যতে যে কোনো ধরনের ঘটনা না যেন ঘটে সেজন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। গোপালগঞ্জের এখন যে পরিস্থিতি, এখন পরিস্থিতি মোটামুটি নর্মাল। গোয়েন্দাদের তো তথ্য ছিল, বাট এত পরিমাণ যে হবে ওই তথ্যটা হয়তো ছিল না। ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে এই জন্য সব ধরনের প্রিকশন নেওয়া হবে। এদিকে গোপালগঞ্জ এনসিপির কর্মসূচিতে হামলার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ তুলেছে জামায়াত। ঘটনার নিন্দা জানিয়ে দেশে ফ্যাসিবাদের উত্থান হলে তা যে কোনো মূল্যে রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন দলটির সেক্রেটারি জেনারেল। প্রায় 2 যুগ পর শনিবার জাতীয় সমাবেশ করতে যাচ্ছে জামাত ইসলামী। বৃহৎ এই জমায়েত ঘিরে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সমাবেশের সব শেষ প্রস্তুতি নিয়ে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, গণহত্যার বিচার, বিভিন্ন দাবি সমাবেশ থেকে উত্থাপনের কথা জানান তিনি। রাজনৈতিক ময়দানে নির্বাচনকে নিরপেক্ষ করার প্রয়োজনে যে মাঠের সমতা প্রয়োজন, সে সমতা নেই। সংখ্যানুপাতিক পদ্ধতিতে এই নির্বাচন হলে দক্ষ যোগ্য পার্লামেন্টেরিয়ানকে পার্লামেন্টে প্রত্যেকটি দল তাদের সিনিয়র নেতাদেরকে সেখানে মনোনীত করে সংসদে পাঠাতে পারবে। ফলে পার্লামেন্ট একটা কোয়ালিটি পার্লামেন্ট হবে। সংস্কার না হলে নির্বাচন সুষ্ঠু হবে না, আর একটা ফ্যাসিবাদের জন্ম হবে। সংবাদ সম্মেলনে উঠে আসে গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে নিষিদ্ধ ছাত্রলীগের হামলার বিষয়টি। ঘটনার নিন্দা জানিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ তোলেন মিয়া গোলাম পরওয়ার। একই সঙ্গে ফ্যাসিবাদ রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। তারা সারা দেশে পদযাত্রা করছে, পূর্ব নির্ধারিত টাইম তাদের ছিল, সেইখানে এইভাবে দিনের বেলা হামলা করে বসলো। ভিডিওতে আপনারা দেশবাসী দেখেছেন যে পুলিশ প্রশাসন বা যারা সেখানে উপস্থিত ছিলেন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে দেখার জন্য, তারা কিন্তু কাঙ্ক্ষিত মানে যথার্থ ভূমিকা কিন্তু পালন করতে পারেনি। জাতীয় সমাবেশে আইনশৃঙ্খলা সহ বিভিন্ন বিষয় গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে বলেও জানান জামাতের সেক্রেটারি জেনারেল। গোপালগঞ্জের সেই সব জায়গাগুলোতে তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি 24 জুলাই পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 6 বিচারপতির বেঞ্চে শুনানি শুরু হয়। এদিন পলাতক আসামিদের পক্ষে স্টেট ডিফেন্স হিসেবে সিনিয়র আইনজীবী SM শাহজাহানকে নিয়োগ দেন আপিল বিভাগ। এদিন রাষ্ট্রপক্ষের আইনজীবী শুনানি করেন। এর আগে গত 1 জুন হাইকোর্টের খালাসের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি পান রাষ্ট্রপক্ষ।
গেল বছরের 1 ডিসেম্বর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়ে রায় দেন হাইকোর্ট। বিচারিক আদালতের রায়কে অবৈধ ঘোষণা করেন উচ্চ আদালত। 2018 সালে বিচারিক আদালতের রায়ে 19 জনকে মৃত্যুদণ্ড এবং তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন ও 11 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। আধুনিকতার ছোঁয়ায় দেশের বিভিন্ন খাতে উন্নয়নমূলক পরিবর্তন দেখা গেলেও বদলায়নি বিচার ব্যবস্থার চিত্র। সাক্ষী ও আসামিদের অনুপস্থিতির কারণে দীর্ঘায়িত হচ্ছে বিচার কাজ। ঘুষ লেনদেন ও প্রভাব খাটিয়ে অপরাধ চাপা দিচ্ছেন প্রভাবশালীরা। এতে প্রশ্রয় পাচ্ছে অপরাধীরা, আর বিচারাঙ্গনেও ভোগান্তিতে পড়ছেন ভুক্তভোগীরা। পুলিশের মনোভাব পরিবর্তন করা না গেলে কোনো পরিবর্তনই কাজে আসবে না বলে অভিমত আইনজীবীদের। আন্তর্জাতিক ন্যায় বিচার দিবস নিয়ে আসিফ মোহাম্মদ সিয়ামের রিপোর্ট। নামটা হতে পারে সাদিয়া কিংবা নাদিয়া, পেশায় হতে পারেন চাকুরিজীবী বা গৃহিণী, কিন্তু বছরের পর বছর ধরে আইনের নথিতে তার পরিচয় শুধুই ধর্ষণের শিকার এক নারী। মাত্র 15 বছর বয়সী মেয়ের উপর চলা পাশবিকতার বিচারের আকাঙ্ক্ষায় আদালতের বারান্দায় তার বাবা মা। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির অপেক্ষায় এভাবে পার হয়ে গেছে 4 বছরের বেশি। অপহরণ ও ধর্ষণের বিচার চাওয়ায় দ্বিতীয়বার অপহৃত হয়েছে 13 বছর বয়সী আরেক শিশু। পুলিশি সাহায্য না পেয়ে মেয়েকে ফিরে পেতে বাবার শেষ ঠিকানা আদালত। 1 নম্বর আসামি ধরে না, 2 নম্বর আসামি ধরে না, আমার বগলে আমার বাসার পাশাপাশি আছে। আমার 9 মাসের আমার মেয়েটারে আমার অপহরণ করে নিয়ে যা। ওরা আমার কাছে টাকা দাবি করছে, বিভিন্নভাবে হুমকি দিতেছে। আমার এই মামলা তোলার জন্য কোর্টের সামনে বসে রয়েছি বিচারের অপেক্ষা। এই যে আসলে তারিখ করে। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য মতে চলতি বছর জুন মাস পর্যন্ত সারা দেশে মোট ধর্ষণের সংখ্যা 441টি, যার মধ্যে মামলা হয়েছে 358টি। ধর্ষকদের প্রভাব ও হুমকির ভয়ে অনেকেই আইনের আশ্রয় নিতে সাহস পান না বলে জানান আইনজীবী। বলেন, মামলা দায়ের হলেও অপরাধীদের ভয়ে তা প্রত্যাহার করেন অনেকে। বাদী এবং ভিকটিমকে বেশিরভাগ ক্ষেত্রে তারা ভয়ভীতি দেখায়। এই ভয়ভীতির কারণে তারা আসতে পারে না। মামলা যখন লেন্দি হয়ে যায় তখন তারা একটা প্রভাব পায় যে মামলা কিছুই হবে না। মামলার সাক্ষী ও আসামিদের আদালতে উপস্থিত হতে সমন জারি করলেও হাজির হন না অনেকে। পুলিশের প্রসিকিউশন বিভাগের তথ্য মতে চলতি বছরের মে মাস পর্যন্ত ঢাকা মহানগর দায়রা জজ ও ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে সমন জারির পরও অনুপস্থিতির পরিমাণ 67%। পুলিশ চিন্তা করে যে এর পিছনে যারা মেরেছে তারা শক্তিশালী কেউ কিনা। টাকা ছাড়া মামলা নেওয়া সংখ্যা খুব কম। দুর্নীতিমুক্ত এবং মানুষের সেবা করার জন্য যে পুলিশ, সেই মনোভাব সৃষ্টি না হওয়া পর্যন্ত ডিজিটালি করেন অথবা আরও উন্নত করেন, কোনো কাজ হবে না। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সকলকে বিচারিক আশ্রয় দিতে 1998 সালে প্রতিষ্ঠিত হয় আন্তর্জাতিক ন্যায় বিচার দিবস। যদিও বাংলাদেশের বিচারিক চিত্রের সামনে মুখ থুবড়ে পড়ে এর উদ্দেশ্য। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। প্রেম ও বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরীকে ছুরিকাঘাতের পর দাদি ও ভাবিকে গলা কেটে হত্যা করেছে এক যুবক। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি কিশোরী। অভিযুক্ত সৈকতকে গ্রেফতারের পর দায় স্বীকার করেছে। তাকে নিয়ে অভিযান চালিয়ে হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করেছে পুলিশ। বিয়েতে রাজি না হওয়া স্কুল শিক্ষার্থী বন্যাকে ছুরিকাঘাতে জখমের পর তার দাদি ও ভাবিকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে সৈকতের বিরুদ্ধে। স্বজনরা জানান, বগুড়ার হরিগাড়ি গ্রামের সৈকত নামের এক কলেজ ছাত্র বন্যাকে বেশ কিছুদিন ধরে প্রেম ও বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল, কিন্তু বন্যা প্রত্যাখ্যান করে। এর জেরে মেয়েটির বাবা ও তার ভাই বাড়িতে না থাকার সুযোগে বুধবার রাতে ওই যুবক গিয়ে তাকে আবারও প্রেমের প্রস্তাব দেয়। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সৈকত বন্যাকে ছুরিকাঘাত করে। চিৎকার শুনে দাদি ও ভাবে বাধা দিলে তাদের দুজনকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায় অভিযুক্ত। গ্রামবাসী 3 জনকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক লাইলি ও হাবিবাকে মৃত ঘোষণা করেন। গুরুতর অবস্থায় চিকিৎসাধীন বন্যা। সব করছে, গলার দেখি দাগ, আর ভাই বউয়ের পেটে চাকু মারছে, মামা তো বোনের গাওয়ার চাকু মারছে। হত্যাকাণ্ডের ঘটনায় সৈকত হাসানকে ভোরে শহরের খান্দার এলাকা থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। প্রেম ও বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে হত্যাকাণ্ডের কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে অভিযুক্ত। নিহত লাইলি ও হাবিবার মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। খাগড়াছড়িতে 14 বছরের কিশোরীকে ধর্ষণের মামলায় 4 জনকে গ্রেফতার করা হয়েছে। মামলার এজাহারে জানা যায় 27 জুন রথযাত্রার মেলায় অংশ নেয়ার পর
রাতে আত্মীয়র বাড়িতে ছিল ভুক্তভোগী কিশোরী। সেখানে গভীর রাতে 6 জন তাকে ধর্ষণ করেন। এ সময় ছাত্রীর আত্মীয়কে বেঁধে রাখা হয়। সামাজিক লজ্জা ও ভয়ভীতির কারণে ওই ছাত্রী প্রথমে পরিবারকে কিছু জানায়নি। তবে শনিবার বিষ পানে আত্মহত্যার চেষ্টা করে মেয়েটি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পর পরিবারের লোকজনকে বিষয়টি জানায় সে। বুধবার রাতে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে 6 জনের নামে মামলা করেন। রাতেই 4 জনকে গ্রেফতার করে পুলিশ। এছাড়া আরও 2 জন পলাতক রয়েছেন। সড়কে মৃত্যুর মিছিল চলছেই। রংপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রাণ গেল 2 জনের। এদিকে মাদারীপুরে পিকআপ উল্টে ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। অন্যদিকে মুন্সিগঞ্জে 3 বাসের সংঘর্ষে আহত হয়েছেন 3 জন। পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে আগুন ধরে বহু মুরগির মৃত্যু হয়েছে। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে যানবাহনের বেপরোয়া গতি, আবারও দুর্ঘটনা। বৃহস্পতিবার সকালে মুন্সিগঞ্জের শ্রীনগরে কাবারখোলা ব্রিজের ঢাল এলাকায় ঢাকামুখী 3টি বাস একে অপরকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে আহত 3 যাত্রীকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস। এর কিছুক্ষণ আগে একই মহাসড়কের একই স্থানে ঢাকামুখী মুরগিবাহী একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে আগুন ধরে যায়। এতে চাপা পড়ে মারা যায় বহন করা পোল্ট্রি মুরগি। এদিকে গোপালগঞ্জ মাদারীপুর আঞ্চলিক সড়কের ডাসারের আশ্রম এলাকায় ডিম বোঝাই একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে চালক ও হেলপার সহ 3 জন আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। যশোরে গত 3 মাসে 18টি হত্যাকাণ্ড হয়েছে। রাজনৈতিক ও পারিবারিক বিরোধের জেরে সংগঠিত এসব হত্যাকাণ্ডের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে উদ্বেগ সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব ইউনিট কাজ করছে। আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মৃধার তথ্যে রিপোর্ট। গত 12 মে যশোর শহরের ষষ্ঠীতলায় বিপুল নামে এক যুবককে কুপিয়ে হত্যা করে চিহ্নিত সন্ত্রাসীরা। পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে হুমকি দেওয়া হলেও আইনশৃঙ্খলা বাহিনীর সাহায্য চেয়েও তা পাননি তারা। এরপর কৌশলে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয় বিপুলকে। গত 22 মে ঘের ইজারা দেওয়ার নামে ডেকে নিয়ে হত্যা করা হয় অভয়নগর উপজেলার নোয়াপাড়া পৌর কৃষক দলের সভাপতি তরিকুল ইসলামকে। এভাবে গত 3 মাসে জেলায় জমি জমা, রাজনৈতিক ও পারিবারিক বিরোধের জেরে 18 জন খুন হন। এই অবস্থায় জনমনে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। আগের থেকে যে তাদের যে একটা গোয়েন্দা তথ্য থাকে কিংবা তার থেকে বিশ্লেষণ করে তারা অপরাধকে দমন করার একটা কাজ করতো, সেগুলো এখন কিছুই পুলিশের কাছ থেকে পাওয়া যাচ্ছে না। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের এবং এ ব্যাপারে সরকার সক্রিয় হবে, এটি হচ্ছে সামাজিক মূল্যবোধের যে অবক্ষয়, সেই অবক্ষয়ের একেবারে চরম রূপ। এই ব্যাপারে একেবারে পরিপূর্ণ সচেতনতার মধ্য দিয়ে আমরা আস্তে আস্তে আসলে এগিয়ে যদি যাই, তাহলে যে ধীরে ধীরে এটার একটা উন্নয়ন হতে পারে। তবে পুলিশ বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব ইউনিট কাজ করছে। আসামিদেরকে গ্রেফতার করবার জন্য আমাদের ইউনিফর্মধারী পুলিশ, ডিবি, সাদা পোশাকের গোয়েন্দা, নজরদারি সকল কার্যক্রমের মাধ্যম দিয়ে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি এবং যথাযথ জায়গায় আমরা এটি কিন্তু প্রতিবেদন প্রেরণ করি। পুলিশের দেয়া তথ্য মতে গত 3 মাসে নানা অপরাধে জড়িত 2092 জনকে গ্রেফতার করা হয়েছে। সময় সংবাদ, যশোর। পঞ্চগড় সদর ও বোদা উপজেলার সীমান্ত দিয়ে নারী শিশু সহ 24 জনকে পুষিন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিজিবি জানায় বুধবার গভীর রাতে সীমান্ত এলাকা থেকে নারী শিশু সহ 24 জনকে আটক করা হয়। এর মধ্যে একজন ভারতীয় নাগরিক। বাকি 23 জনের বাড়ি নড়াইল বাগেরহাট এলাকায়। আটকদের 6 জনকে পঞ্চগড় সদর থানা ও 17 জনকে বোদা থানা পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি। দীর্ঘদিন ধরে অবকাঠামোগত স্বল্পতায় ভুগছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো ভিলেজ। এতে খোলা আকাশের নিচেই নষ্ট হচ্ছে পণ্য। কার্গো সার্ভিসের মাধ্যমে শত শত কোটি টাকা আয় করলেও এমন অবস্থার জন্য সিভিল এভিয়েশনের উদাসীনতাকে দায়ী করছেন C&Fরা। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, তৃতীয় টার্মিনাল অপারেশনে গেলে থাকবে না জায়গার সংকট। ক্ষতি কমাতে দ্রুত পণ্য খালাস করার আহ্বান বাংলাদেশ বিমানের। কাজল আব্দুল্লাহ জানাচ্ছেন বিস্তারিত।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ। প্রতিদিন যেখানে খালাস প্রক্রিয়া চলে হাজার কোটি টাকা মূল্যের বিভিন্ন আমদানি পণ্যের, কিন্তু উড়োজাহাজ থেকে পণ্য নামানোর পরই বেহাল দশায় পড়ে এসব পণ্য। অবকাঠামো পরিসর পর্যাপ্ত না থাকায় বেশিরভাগ পণ্যই রাখতে হয় খোলা আকাশের নিচে। রোদের তাপে আর ঝড় বৃষ্টিতে ভিজে বন্দর থেকে খালাসের আগেই নষ্ট হয় একটি অংশ। এমনকি আমদানি কার্গো ভিলেজের বারান্দাতেও জমে যায় বৃষ্টির পানি। ভুক্তভোগী C&F প্রতিনিধিদের অভিযোগ, পণ্য দ্রুত খালাস করতে চাইলেও দেরি হয় কাস্টমস সহ নানা জটিলতায়। সিরিয়াল পোলে সারাদিন একটা টলি 2 টলি মাল দিতে পারে, সেক্ষেত্রে একটা শিপমেন্টের আজকে শেয়ার কাটলে সেগুলি কালকে মাল নিতে হয়। কিছু মালে পলিও থাকে না, ওই মাল বৃষ্টি নামতেছে, বৃষ্টিতে ভিজতেছে, বিমানের লোকজনে কোনো দায়ভার নিচ্ছে না। 3 দিনে আমাদের ফ্রি আছে, এর মধ্যে আমরা নিতে পারতেছি না। এই ফ্লাইট করতে করতে ওরা ফ্লাইট অফিসাররা মনে করে 5 দিন 6 দিন পর্যন্ত লাগাই দেয়। 5 জন অফিসার লিস্ট দিব, আজকে ডিউটি 5 জন অফিসার, এই 5 জনের মনে করেন তারা ফ্লাইট করতেছে না সঠিকভাবে। সরকার পরিবর্তন হয় কিন্তু এখানে কোনো কাজ পরিবর্তন নেই। কয়েক দশকের পুরানো এই বিমানবন্দরের কার্গো ভিলেজ। পণ্যের আমদানি বেড়েছে কিন্তু বাড়েনি পরিসর। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে সংকট উত্তরণে অপেক্ষা করতে হবে তৃতীয় টার্মিনাল চালুর। বিদ্যমান আমদানি কার্গোতে অবকাঠামোগত দুর্বলতা থাকায় যুগোপযোগী হিসেবে তৃতীয় টার্মিনাল আমদানি কার্গো নির্মাণ করা হয়েছে। ভবিষ্যতে নতুন আমদানি কার্গো টার্মিনাল চলমান হলে আশা করা যায় যে উদ্ভূত পরিস্থিতি আর থাকবে না। এদিকে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বাংলাদেশ বিমানের আহ্বান, কার্গো ভিলেজ থেকে পণ্য খালাসে জোর দিতে হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে। আমরা কিন্তু কার্গো ওয়ারহাউসটাকে 24/7 করেছি। যারা আমদানিকারক আমরা তাদের কাছে সহযোগিতা চাই, তারা যেন ডিলে না করেন, তারা যেন মালটা এয়ারপোর্টে ফেলে না রাখেন, এয়ারপোর্টে তারা যেন গোডাউন না বানান। আপনাদের নোটিফিকেশন পেয়ে যাচ্ছেন, আপনার এয়ারোবিল কখন ঢাকায় পৌঁছাচ্ছে, আপনাদের লোক সঙ্গে সঙ্গে এসে যদি মালটা তাদের গাড়িতে ডেলিভারি নিয়ে যায়, আমাদের এখানে কিন্তু পণ্য জট তৈরি হবে না এবং মালগুলো সুরক্ষিত থাকবে। তৃতীয় টার্মিনাল সংযুক্ত নতুন কার্গো ভিলেজে সেবা চালু হতে সময় লাগতে পারে কমপক্ষে 1 বছর। সে পর্যন্ত এই স্বল্প পরিসরেই গাদাগাদি করে সেবা নিতে হবে আমদানি পণ্য সংশ্লিষ্টদের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদ পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার পরিচালনা পর্ষদের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, সম্প্রতি ওবায়দুল্লাহ আল মাসুদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ পায় কেন্দ্রীয় ব্যাংক। 1 মাসের জন্য বাংলাদেশ ব্যাংকে আনুষ্ঠানিকভাবে না জানিয়ে যুক্তরাষ্ট্র সফরও করেন তিনি। এর প্রেক্ষিতে গত 15 জুলাই ওবায়দুল্লাহ আল মাসুদ ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব করে BFIEU। গত 16 জুলাই ইসলামী ব্যাংকে বিশেষ অভিযানে যায় সংস্থাটি। অভিযানে গত আগস্টের পর ওবায়দুল্লাহ আল মাসুদ ইসলামী ব্যাংক থেকে কি কি সুবিধা নিয়েছেন সে বিষয়ে বিভিন্ন তথ্য নেওয়া হয়। দায়িত্বশীল নাগরিকত্বের চেতনা ছড়িয়ে দিতে আমার শহর আমার দায়িত্ব স্লোগানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন চালু করেছে নাগরিক পদক 2025। নগর ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রশাসক মোহাম্মদ এজাজ জানায়, নগর উন্নয়ন, পরিবেশ রক্ষা, সামাজিক উদ্যোগ ও জনসচেতনতা তৈরিতে অবদানের স্বীকৃতি হিসেবেই এই পদক দেয়া হবে 6 ক্যাটাগরিতে 30 ব্যক্তি ও সংগঠনকে। ব্যক্তি উদ্যোগ থেকে শুরু করে ছোট ব্যবসা, শিক্ষা প্রতিষ্ঠান, মিডিয়া কন্টেন্ট নির্মাতা ও উদ্ভাবকদের জন্য থাকছে অবদানের সুযোগ। আবেদনের সুযোগ এ মাস থেকেই DNCCর ওয়েবসাইটে আবেদন করা যাবে বলে জানিয়েছেন তিনি। তরুণদের সামাজিক নেতৃত্ব ও দায়িত্ববোধে উদ্বুদ্ধ করাও এ পদকের অন্যতম উদ্দেশ্য বলে জানান আয়োজকরা। গণতান্ত্রিক নগরায়ন করতে নিলে তো পার্টিসিপেটরি নগরায়ন লাগবে, এবং পার্টিসিপেটরি নগরায়নের একটি বড় কাজ, সবচেয়ে মিনিংফুল পার্টিসিপেশন তো হচ্ছে যিনি অলরেডি পারফর্ম করছেন এই নগরের জীবন, এই নগরের পরিবেশ, এই নগরের নাগরিক সুবিধা বৃদ্ধির জন্য যে কাজটি করা। গণতান্ত্রিক নগরায়ন করতে হবে। তো গণতান্ত্রিক নগরায়নের 2টো কাজ, একটি হচ্ছে যে নাগরিকরা যদি ভালো কাজ করেন তাহলে এই সিটি কর্পোরেশন এবং সরকারের পক্ষ থেকে আমরা তাদেরকে এন্ডোর্স করব। ক্রিকেটের খবর, স্মরণীয় এক সফর শেষে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বৃহস্পতিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান টাইগার ক্রিকেটাররা। ম্যাচ শেষ করেই দেশে ফেরা ক্রিকেটারদের জন্য ক্লান্তিকর হলেও প্রথমবারের মতো শ্রীলঙ্কার মাটিতে T20 সিরিজ জেতায় হাস্যোজ্জ্বল ছিলেন মুস্তাফিজ সাইফরা। তবে দলের সঙ্গে দেশে ফেরেননি শেখ মাহাদি ও পেসার তানজিম সাকিব। বাংলাদেশের প্রথম অধিনায়ক হিসেবে বিদেশের মাটিতে 2টি T20 সিরিজ জয়ের নজির গড়লেন লিটন দাস। দেশে ফিরে বিশ্রামের খুব একটা সুযোগ নেই দলের, কাল থেকেই নামতে হবে অনুশীলনে। রোববার সিরিজের প্রথম T20তে পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে একদিনের ব্যবধানে আবারও ভুটানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বসুন্ধরা কিংসের প্র্যাকটিস গ্রাউন্ডে ম্যাচ শুরু সন্ধ্যা 7টায়।
আবহাওয়ার কথা মাথায় রেখে এবার বদলে ফেলা হয়েছে টুর্নামেন্টের ভেন্যু। বসুন্ধরা কিংসের মূল মাঠে নয়, অনুশীলন গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে আজকের সবকটি ম্যাচ। গেল ম্যাচে দুই ভেন্যুতে খেলার ঘটনাকে পেছনে ফেলে ভালো খেলার প্রত্যয় লাল সবুজের। আসলে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল বাংলাদেশ। এই ম্যাচেও সেই ধারাবাহিকতা ধরে রাখতে চায় পিটার বাটলার বাহিনী। প্রতিবেশী দেশ ভারতকে দেখে টনক নড়ছে না বাফুফের। অক্টোবরের উইন্ডোতে শক্তিশালী চীন, দক্ষিণ কোরিয়া বা জাপানের সঙ্গে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। এশিয়ান কাপের প্রস্তুতির অংশ হিসেবে অ্যাওয়ে ম্যাচ খেলবে আফিদারা। কয়েক সপ্তাহের ক্যাম্প করারও পরিকল্পনা রয়েছে ফেডারেশনের। দেশের নারী ফুটবলে সাফল্য আসলে শোনা যায় বড় বড় আশ্বাস আর পরিকল্পনা, তবে বাস্তবায়ন হয় না অর্ধেকও। এই তো কদিন আগে দেশের নারী ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিতের পর মধ্যরাতের সংবর্ধনায় শেষ হয় ফুটবলারদের প্রতি বাফুফের দায়িত্ব। অথচ বাতাসে কান পাতলেই শোনা যায় একই সাফল্যের পর প্রতিবেশী দেশ ভারত নারী ফুটবল দল নিয়ে সাজাচ্ছে একাধিক পরিকল্পনা। আগামী বছর মার্চে অস্ট্রেলিয়ায় এশিয়ান কাপের মূল পর্ব সামনে রেখে ফিফা র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলের বিপক্ষে একাধিক প্রস্তুতি ম্যাচ খেলবে ব্লু টাইগ্রেস। সেখানে এখনও পরিকল্পনায় সীমাবদ্ধ বাংলাদেশ, তবে দেরিতে হলেও নারী দল নিয়ে আসার কথা শুনিয়েছে বাফুফে। সেপ্টেম্বর উইন্ডোতে শক্তিশালী দক্ষিণ কোরিয়া, চীন কিংবা জাপানের সঙ্গে দুটি ম্যাচ খেলবে আফিদারা। ঢাকায় নয়, ফিফা র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা জাপান বা কোরিয়ায় যেয়ে খেলবে বাটলারের দল। জাপান, কোরিয়া, চায়না এই দেশগুলোর সাথে খেলা, তো এগুলোর সাথে যদি খেলতে পারি এবং সেখানে রেখে যদি আমরা ট্রেনিং করাতে পারি সেটা মোর ইফেক্টিভ হবে। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ, এরপর নমনীয় হয়ে ফিরে এলেও সবশেষ এশিয়ান কাপ বাছাই বা দুবাইয়ে ফিফা প্রীতি ম্যাচে জায়গা হয়নি সাবিনা, সানজিদা, কৃষ্ণা, মাসুরা, সুমাইয়াদের। তাই বাধ্য হয়ে ভুটানের লিগে খেলছেন সাবিনারা। সেখানে পারফর্ম করছেন দুর্দান্ত। এটা কোচের ব্যাপার। কোচ তো একটা জিনিস বলেছে যে কোচের কাছে কেউ শত্রু না। কোচ দুইটা জিনিস দেখবে, একটা হলো ফিটনেস, পারফরমেন্স, একইভাবে দেখবে ডিসিপ্লিন। তার মানে দাঁড়ায় শুধু পারফরমেন্স নয়, শৃঙ্খলার প্রশ্নে কোনো আপোষ নয় বাটলারের কাছে। এগুলো যদি মিট করে তাহলে অবশ্যই ওরা। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সহিংসতার জেরে গোপালগঞ্জে চলছে কারফিউ। থমথমে শহর, সেনা বিজিবির সঙ্গে নৌবাহিনীর টহল। আটক 20। হামলায় জড়িত কাউকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি পুলিশের। এনসিপির দেশ ঘুরতে জুলাই পদযাত্রা ফরিদপুরে। গোপালগঞ্জে হামলায় জড়িতদের বিচার দাবি, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর। এবং গোপালগঞ্জে এনসিপির উপর হামলা নির্বাচন বানচালে ষড়যন্ত্রের অংশ বলছে বিএনপি। আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ জামায়াতের। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়।